আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ সরকার পতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার শক্তিগুলো। নজিরবিহীন চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনা স্রোতের মতো প্রকাশ্যে আসছে। আন্দোলনের অন্যতম নেতা উমামা ফাতেমা মনে করছেন, জুলাই পরিণত হয়েছে মানি মেকিং মেশিনে। দেশের অন্যতম বড় দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজির দায়ে সমন্বয়ক আটকের সংবাদে তিনি বেদনায় নীল হয়ে গেছেন। ফখরুলের হৃদয় যখন বেদনার্ত, ঠিক তখনই রাজশাহীতে ১২৩ চাঁদাবাজের তালিকা নিয়ে চলছে তোলপাড়। এই তালিকায় বিএনপি জামাতের আছেন ৫০ জন। এমনই এক পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন উঠেছে, গত বছরের জুলাই আন্দোলন ক্ষমতায় নতুন মুখ আনা ছাড়া দেশের মানুষকে নতুন কি উপহার দিতে পেরেছে? যারা এখন দেশের শাসক এবং আগামীতে যারা আসতে পারেন, তাদের ঘিরে কি ধরনের প্রত্যাশার সুযোগ রয়েছে মানুষের সামনে? জুলাই আন্দোলনের নায়কেরা ১ বছর না যেতেই কেন পরিণত হলেন খলনায়কে? সূত্রগুলো বলছে, সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে সরকারি কাজে সবখানে ডক্টর ইউনূস রেখেছিলেন তার নিয়োগকর্তা ছাত্রদের। তাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় এত জমেছে যে খোদ ডক্টর ইউনূসই এখন নিজেকে অসহায় মনে করছেন, যার ইঙ্গিত পাওয়া যায় জুলাই আন্দোলনের কথিত মাস্টারমাইন্ড এনসিপির পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কথায়। তিনি দাবি করেছেন, দুর্নীতির চাঁদাবাজির কারণে আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরপরই ছাত্ররা তার নিয়োগকর্তা বলে ঘোষণা দিয়েছিলেন। সেই নিয়োগকর্তাদের রিটার্ন বুঝিয়ে দিতে দেরি করেননি অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ, জেলা পরিষদ থেকে সচিবালয়, সবখানে ছাত্রদের প্রতিনিধি নিয়োগ করেন। এই ছাত্রদের ভয়ে প্রশাসন হয়ে পড়ে স্থবির। শুরু হয় তাদের তদবির, নিয়োগ, টেন্ডার বাণিজ্য। তাতেও থামেনি তারা, শুরু করে দেয় দেদারসে চাঁদাবাজি। তার জন্য কায়েম করে মবের রাজত্ব। প্রথম কয়েক মাস তাদের প্রধান লক্ষ্য ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, কিন্তু তারপরে কোনো বাছবিচার নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিএনপি জামাতের বিরুদ্ধে রয়েছে ব্যাপক চাঁদাবাজি ও দখলের অভিযোগ। দিন যত যাচ্ছে ততই খারাপ হচ্ছে পরিস্থিতি। মবের প্রতি সরকারের পক্ষপাত বিভিন্ন সময় স্পষ্ট হয়েছে বিভিন্ন উপদেষ্টার কথায়। এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত ২৬শে জুন মবকে প্রেসার গ্রুপ হিসেবে আখ্যায়িত করে ব্যাপক সমালোচনার জন্ম দেন। তার দাবি, আগের আমলের সাংবাদিকদের ব্যর্থতার কারণে মব তৈরি হচ্ছে, এটা হলো প্রেসার গ্রুপ। দর্শক, অন্তর্বর্তী সরকারের পরোক্ষ মদত এবং কিংস পার্টি এনসিপি সহ বর্তমানে সক্রিয় প্রধান দলগুলো নেতাকর্মীদের অংশগ্রহণে মবের দাপট অনেকটা স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে। তবে ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য রাস্তায় লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যার ঘটনা নতুন করে আলোড়ন তোলে সারা দেশে। প্রাথমিকভাবে বিষয়টিকে পুঁজি করে বিএনপির বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ করে বিএনপি বিরোধী সরকার ঘনিষ্ঠ অংশগুলো। বিশেষ করে এনসিপি ও জামাত শিবির ঘটনাটিকে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার কৌশল নেয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল স্লোগানও শোনা গেছে এ সময়। ঘটনাটি নিয়ে ব্যাপক চাপের মুখে পড়ে বিএনপি। এরই প্রায় ২.৫ সপ্তাহের মাথায় আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতা। কিংস পার্টি এনসিপির দুই ছায়া সংগঠন হিসেবে পরিচিত এই দুই সংগঠনের নেতাদের গ্রেপ্তারের ঘটনাটাকে পাল্টা রাজনৈতিক সুবিধা দিয়েছে বিএনপিকে, যার প্রকাশ ঘটে তাদের আদালতে হাজির করার সময়। ৪ জনকে ২৭শে জুলাই আদালত ভবনের ৪ তলায় নেওয়ার সময় সিঁড়িতে পুলিশি নিরাপত্তার মধ্যেই বিএনপি সমর্থকেরা কিল, ঘুষি, লাথি মারেন। দর্শক, এই ঘটনাটিকে রাজনীতির পাল্টা পাশার দান হিসেবে নিয়েছে বিএনপি। সেই সঙ্গে ঘটনাটি প্রচন্ড বিপাকে ফেলেছে কিংস পার্টি এনসিপিকেও। মজার বিষয় হলো, ডক্টর ইউনূস এই শিক্ষার্থীদের কয়েক মাস আগেও নিজের নিয়োগকর্তা হিসেবে দাবি করেছেন। তবে পরিস্থিতি ভালো নয় দেখে সরকার ও নিয়োগকর্তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে দেরি করেনি। আদালতে
তীব্র ভাষায় বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রিমান্ড শুনানিতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, এরা কোনো সাধারণ আসামি নয়। গত বছর 5ই আগস্টের পর থেকে এ চক্র ধানমন্ডি, গুলশান, বনানী এলাকায় আওয়ামী লীগের বাসা খুঁজে খুঁজে লিস্ট তৈরি করে চাঁদাবাজি করেছে। চাঁদাবাজি করে তারা ফেসবুকে উল্লাস করেন। তারা যে বাসায় হানা দিয়েছেন সেটা আওয়ামী লীগের নেত্রীর বাসা। তিনি পালিয়ে আছেন। এরপরও তার বাসায় গিয়ে চাঁদা দাবি করেছেন। এখানেই থেমে না গিয়ে তিনি বলেন, রিমান্ডে নেওয়া হলে কত কোটি টাকার মালিক তা পাওয়া যাবে। দর্শক খেয়াল করে দেখুন, নিয়োগকর্তা হিসেবে ক্রমাগত প্রশ্রয় দিয়েছে সরকার, কিন্তু বিপদে পড়া মাত্র 4 ছাত্রকে ছুঁড়ে ফেলতে দেরি করেনি। উল্টো তাদের বিরুদ্ধে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টার অভিযোগও তোলা হয়েছে। অথচ এই 4 ছাত্র এতদিন অন্যদেরকে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে মব ও চাঁদাবাজি করেছেন। সবশেষ তারা যে বাসায় চাঁদা আনতে গিয়ে গ্রেপ্তার হন সেটিও আওয়ামী লীগের এক সাবেক এমপি। শুধু সরকারের মুখ ফিরিয়ে নেওয়া নয়, কিংস পার্টিও দায় এড়াতে দেরি করেনি। কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন, বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। রিফাত এখন যাদেরকে পরাজিত শক্তি বলছেন তাদের সবাই ছিলেন জুলাই আন্দোলনে অত্যন্ত সক্রিয় ভূমিকায়। এমনকি তাদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক। এনসিপি প্রধান নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের সবার সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। অথচ বিপাকে পড়া মাত্র গ্রেপ্তার হওয়া ছাত্রদের দায় কেবল অস্বীকারই করা হয়নি, তাদেরকে এক কথায় আওয়ামী লীগের সহযোগীও বানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে মাসের পর মাস মবে উস্কানি দেয়া এই ছাত্ররাই এবার আদালতে বিএনপি পন্থীদের হামলার শিকার হয়েছেন। দর্শক, ঘটনাটি নিয়ে বিএনপির দ্বিমুখী আচরণও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। 5ই আগস্টের পর সারা দেশে বিএনপির বিরুদ্ধে নির্বিচারে চাঁদাবাজি, দখল ও মব তৈরির বিস্তর অভিযোগ রয়েছে। দলটি এ ধরনের অভিযোগে 2000-এর উপর নেতাকর্মীকে বহিষ্কার করলেও সেটি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ বলেও খবর প্রকাশিত হয়েছে। অথচ কিংস পার্টি ঘনিষ্ঠ 4 ছাত্র গ্রেপ্তার হওয়ার পর প্রচন্ড আঘাত পাওয়ার দাবি আমরা শুনতে পেয়েছি বিএনপি মহাসচিবের কণ্ঠে। ঢাকায় 28শে জুলাই তিনি দাবি করেন, চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটকের সংবাদ পড়ে তিনি বেদনায় নীল হয়ে গিয়েছিলেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ কি কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছরও হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ। নিজের নিয়োগকর্তাদের এমন ত্রাসের রাজত্বে ভবিষ্যতের চেয়ে সরকারের মাঝে বর্তমান নিয়ে বেশি চিন্তিত। যে নতুন দলের পৃষ্ঠপোষক মাহফুজ আলম, সেই দলের নেতারা যে দেদারসে চাঁদাবাজিতে জড়িত সেটি তিনি নিজেই লিখেছেন। নিজের এক ফেসবুক পোস্টে লেখেন, নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সবই প্রকাশ পাবে। এই পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনা হলে তিনি পোস্টটি এডিট করেন। নতুন করে লেখেন, জুলাই কতিপয় লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটি ল্যাডার। মজার বিষয় হলো, মির্জা ফখরুল যেদিন ব্যথিত হয়েছেন ঠিক সেদিনই আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। এতে বলা হয়, রাজশাহীতে 123 জন চাঁদাবাজের একটি তালিকা কয়েকদিন থেকে তোলপাড় সৃষ্টি করেছে। এতে বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী, ক্যাডার, সমর্থক থেকে শুরু করে 44 জনের নাম পরিচয় আছে। তালিকায় জামাতের 6 জনের নামও রয়েছে। আওয়ামী লীগের আছে 25 জন। বাকিদেরকে রাজনৈতিক সুবিধাবাদী বলা হয়েছে। এই তালিকাটি পুলিশের পক্ষ থেকে করার কথা জানিয়েছেন বিএনপির এক নেতা। রাজশাহীর মতো সারা দেশেই এভাবে চাঁদাবাজিতে জড়িয়েছেন বিএনপি নেতাকর্মীরা। প্রশ্ন হলো, নিজের দলের নেতাকর্মীদের চাঁদাবাজি নিয়েও কি বেদনার্ত হন মির্জা ফখরুল? যদি হয়েই থাকেন, সেই বেদনার রং তাহলে কি? কেন তিনি সেটিও তুলে ধরছেন না জনসমক্ষে? দর্শক, আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের আগে যারা ছিলেন সুনীতির দাবিতে সোচ্চার, তারাই এখন ডুবে আছেন আকণ্ঠ দুর্নীতি ও ক্ষমতার চর্চাতে। শুধু রাজনৈতিক দল নয়, অন্তর্বর্তী সরকার অনেকের বিরুদ্ধে নিয়মিত উঠছে বিভিন্ন অভিযোগ। খোদ প্রধান উপদেষ্টার 666 কোটি টাকার কর মওকুফের রায় আসা থেকে যে যাত্রা শুরু, তাতে প্রায় প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে শুরু করে উপদেষ্টার পিএস, এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির তথ্য এরই মধ্যে প্রকাশিত হয়েছে। উপদেষ্টাদের গা বাঁচাতে কয়েকজন সহকারী চাকরি খেয়ে তাদের বিরুদ্ধে দুদকের নামকা ওয়াস্তে তদন্ত শুরু হয়েছে। পাঠ্যপুস্তক খাত থেকে 400 কোটি টাকা গায়েব করে দেয়া সমন্বয়কের দুর্নীতির অভিযোগ
বেঘরে ঘুমোচ্ছে দুদকের এসি রুমে। ভয়াবহ পরিস্থিতি নিয়ে জুলাই আন্দোলনের সামনে সারিতে থাকা কয়েক নেতা ক্ষোভ ও হতাশা জানাতে শুরু করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুক লাইভে বলেছেন, এই প্ল্যাটফর্মটিতে থাকা তার জীবনের জন্য ট্র্যাজিক ঘটনা ছিল। জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করার অভিযোগও তুলেছেন তিনি। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সিদ্ধান্ত হেয়ার রোডের উপদেষ্টাদের বাসভবন বসে ঠিক করা হতো এবং সেগুলোই বাস্তবায়ন করা হতো। ফেসবুক লাইভে কান্না জড়িত কণ্ঠে ওমার কথা থেকে পরিষ্কার, মহাবল চাঁদাবাজির সঙ্গে কিংস পার্টি সরাসরি সংশ্লিষ্ট। তিনি বলেন, জুলাই একটা অনেক বড় ধরনের অভিজ্ঞতা ছিল, কখনো মাথায় আসেনি এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়। তাহলে হোয়াই ইন দ্য আর্ট এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে খুবই কমন, খুবই রেগুলার বেসিসে হয়েছে। উমামা বলেন, 5ই আগস্টের পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে নাকি দখল করছে। এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? উমামা এদেরকে সমন্বয়ক বাহিনী বললেও এরা এখন ইনুস গং নামে পরিচিতি পেয়ে গেছে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।